সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়। 5টি উদ্দীপকের মাধ্যমে আলোচনা করা হবে। উদ্দীপক 1, কোরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস ও নেমাটোডা। উদ্দীপক 2, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা। উদ্দীপক 3, কর্ডাটা, নন কর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিবাটা। উদ্দীপক 4, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যামফিবিয়া। এবং উদ্দীপক 5, সরীসৃপ বা রেপ্টাইলিয়া, অ্যাভিস বা পাখি ও স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এর মধ্যে উদ্দীপক 1 থেকে 3 পর্যন্ত তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। এখন উদ্দীপক 4, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যামফিবিয়া আলোচনা করছি। উদ্দীপক 5 পরবর্তীতে আলোচনা করা হবে। 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের প্রশ্ন। রাজশাহী বোর্ড 2019, করিম পুকুরে জাল ফেললে তার জালে মাছ ছাড়াও শামুক ও ব্যাঙ ধরা পড়ল। প্রশ্ন গ, উদ্দীপকের অপ্রতিসম প্রাণীটির পর্বভিত্তিক বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে অপ্রতিসম প্রাণীটি হলো শামুক। শামুক মলাস্কা পর্বের প্রাণী। এখানে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। ঘ, উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে কোনটি একই পর্বের হলেও শ্রেণীগতভাবে ভিন্ন, বিশ্লেষণ করো। উদ্দীপকে উল্লেখিত মাছ ও ব্যাঙ একই পর্বের অর্থাৎ কর্ডাটা পর্বের প্রাণী, কিন্তু এরা একই শ্রেণীর প্রাণী না। মাছ অস্টিকথিস শ্রেণীর এবং ব্যাঙ অ্যামফিবিয়া শ্রেণীর। অস্টিকথিস শ্রেণী এবং অ্যামফিবিয়া শ্রেণী দুটি এখানে আলোচনা করতে বলা হয়েছে। কুমিল্লা বোর্ড 2019, এক্স ল্যাবিও ওয়াই ল্যাটিমেরিয়া। গ, উদ্দীপকে এক্স এর সংরক্ষণের উপায় লেখো। রুই মাছ, এক্স হলো রুই মাছ, এর সংরক্ষণের উপায় লিখতে বলা হয়েছে। ঘ, এক্স ও ওয়াই এর মধ্যে কোনটি বিবর্তনের সাক্ষ্য বহন করে আলোচনা করো। এক্স হলো রুই মাছ, ওয়াই হলো ল্যাটিমেরিয়া মাছ। রুই অস্টিকথিস শ্রেণীর এবং ওয়াই বা ল্যাটিমেরিয়া সার্কোপটেরিজি শ্রেণীর মাছ। এর মধ্যে ল্যাটিমেরিয়া বা সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীরা বিবর্তনের সাক্ষ্য বহন করে, সেটি এখানে আলোচনা করতে হবে। কুমিল্লা বোর্ড 2015, এ, এটি হাঙ্গর মাছ। বি, এটি রুই মাছ।
প্রশ্ন গ, উদ্দীপকের এ ও বি এর শ্রেণীভিত্তিক পার্থক্য লেখো। এ হাঙ্গর কন্ডিকথিস শ্রেণীর, বি রুই মাছ অস্টিকথিস শ্রেণীর প্রাণী। এখানে কন্ডিকথিস এবং অস্টিকথিস শ্রেণীর পার্থক্য লিখতে বলা হয়েছে। ঘ, উদ্দীপকের বি এর প্রাকৃতিক সংরক্ষণে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, যুক্তিসহ মতামত দাও। অর্থাৎ রুই মাছের সংরক্ষণে প্রাকৃতিকভাবে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি যুক্তিসহ মতামত দিতে হবে। বরিশাল বোর্ড 2017। আশরাফ পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে কেঁচো ব্যবহার করছিল। হঠাৎ সে দেখল একটি মাছরাঙা ঠোঁট দিয়ে মাছ ধরছে। এখানে তিনটি প্রাণী কেঁচো টোপ হিসেবে ব্যবহার হচ্ছে, এটা অ্যানিলেডা পর্বের। মাছরাঙা অ্যাভিস শ্রেণীর প্রাণী, মাছ অস্টিকথিস শ্রেণীর প্রাণী। প্রশ্ন গ, উদ্দীপকের টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটির শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের টোপ হিসেবে ব্যবহৃত হয়েছে কেঁচো। কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। এখানে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটির মধ্যে শ্রেণী বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটির একটি মাছ, অপরটি মাছরাঙা। মাছরাঙা অ্যাভিস শ্রেণীর, মাছ অস্টিকথিস শ্রেণীর প্রাণী। এখানে অ্যাভিস এবং অস্টিকথিস শ্রেণীর মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। যশোর বোর্ড 2019। বড় ভাইয়ের সাথে বাজারে গিয়ে রাহি চিংড়ি দেখে বলল, এ মাছ আমার খুব প্রিয়। তার বড় ভাই বলল, বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত। এখানে দুইটি প্রাণী আছে, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের, মাছ কর্ডাটা পর্বের। তবে মাছের শ্রেণী হল অস্টিকথিস। প্রশ্ন গ, উদ্দীপকের রাহির পছন্দের প্রাণীটি কর্ডেট নয়, ব্যাখ্যা করো। উদ্দীপকে রাহির পছন্দের প্রাণীটি হলো চিংড়ি। চিংড়ি কর্ডেট নয়, নন কর্ডেট, ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত বাক্যের যথার্থতা বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষোক্ত বাক্যটি হলো, তার বড় ভাই বলল, বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত। অর্থাৎ চিংড়ি আর্থ্রোপোডা পর্বের, মাছ কর্ডাটা পর্বের। মাছ অস্টিকথিস শ্রেণীর প্রাণী। মাছ অবশ্যই চিংড়ি থেকে উন্নত, এটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। দিনাজপুর বোর্ড 2009। ক, এটি হাঙরের চিত্র। খ, ইলিশ মাছের চিত্র। গ, দোয়েল পাখির চিত্র। হাঙর কন্ডিকথিস শ্রেণীর প্রাণী, ইলিশ মাছ অস্টিকথিস শ্রেণীর প্রাণী এবং দোয়েল অ্যাভিস শ্রেণীর প্রাণী। প্রশ্ন গ, উদ্দীপকের চিত্র ক ও খ এর প্রাণীগুলোর মধ্যে শ্রেণীভিত্তিক পার্থক্যগুলো লেখো। ক, কন্ডিকথিস শ্রেণীর। খ, অস্টিকথিস শ্রেণীর প্রাণী। এখানে কন্ডিকথিস শ্রেণী এবং অস্টিকথিস শ্রেণীর মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। ঘ, সফল উড্ডয়ন অভিযোজনের জন্য চিত্র গ
শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীতে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। চিত্র গ, দোয়েল পাখি অ্যাভিস শ্রেণীর প্রাণী। অ্যাভিস শ্রেণীর প্রাণীরা মেরুদণ্ডী এবং এদের উড্ডয়ন সফল হতে অনেক পরিবর্তন সাধন করতে হয়েছে, এটি ব্যাখ্যা করতে হবে। সিলেট বোর্ড 2016। চিত্র এ, ঘাস ফড়িংয়ের ওমাটিডিয়াম বা পুঞ্জক্ষী নির্দেশ করা হয়েছে। চিত্র বি, হাঙ্গর মাছ। চিত্র সি, ইলিশ মাছ। প্রশ্ন গ, উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গটির এককের গঠন বর্ণনা করো। উদ্দীপকে এ চিহ্নিত অঙ্গটি হল ঘাস ফড়িংয়ের পুঞ্জক্ষী। পুঞ্জক্ষীর গাঠনিক একক হল ওমাটিডিয়াম। এখানে ওমাটিডিয়ামের গঠন বর্ণনা করতে বলা হয়েছে। প্রশ্ন ঘ, উদ্দীপকের বি ও সি চিত্রের প্রাণীর বৈশিষ্ট্যের আলোকে এদের শ্রেণীতাত্ত্বিক ভিন্নতা বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রাণী বি হলো হাঙ্গর মাছ, এটি কন্ডিকথিস শ্রেণীর, এবং সি ইলিশ মাছ, এটি অস্টিকথিস শ্রেণীর প্রাণী। এখানে কন্ডিকথিস ও অস্টিকথিস শ্রেণীর মধ্যে যে ভিন্নতা সেটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। উদ্দীপক 4, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যামফিবিয়া। এই 4টি শ্রেণীর যত প্রশ্ন এসেছে বাংলাদেশের সকল বোর্ডে, সেই প্রশ্নগুলো উদ্দীপক সহ এতক্ষণ আলোচনা করা হলো। এখন এই উদ্দীপকের ভিত্তিতে এই 4টি শ্রেণী নিয়ে আলোচনা করা হবে। এই 4টি শ্রেণী বোর্ডে যেসব উদ্দীপক হয়েছে সেই উদ্দীপকের ভিত্তিতে বা উদ্দীপকের আলোকে আমরা এখানে উদ্দীপকের মতনই কিছু বিষয় জেনে নিব, যেগুলো পরীক্ষায় উদ্দীপক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ বিভিন্ন বোর্ডের উদ্দীপকের শব্দগুলো, বৈশিষ্ট্যগুলো, নামগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এ, প্লাকয়েড আইস, অন্তকঙ্কাল তরুণস্থিময়, লেজ হেটারোসার্কল। এটি কন্ডিকথিস শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। কন্ডিকথিস শ্রেণীর প্রাণীদের দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত থাকে, এদের অন্তকঙ্কাল তরুণস্থিময়, এদের লেজ হেটারোসার্কল। এরপর তরুণস্থি মাছ, হাঙ্গর, হাতুড়ি হাঙ্গর, ডগফিশ, করাত মাছ, ইলেকট্রিক মাছ ও গিটার মাছ। এর যে কোনো একটি মাছের নাম যদি উল্লেখ থাকে বা চিত্র থাকে তাহলে সেটি কন্ডিকথিস শ্রেণীর বলে বিবেচনা করতে হবে। বৈজ্ঞানিক নামও থাকতে পারে, স্কলিওডন, স্পাইমা, হাইড্রোলোগোস, টর্পেডো। এই বৈজ্ঞানিক নামগুলো যদি থাকে তাহলে কন্ডিকথিস শ্রেণীর প্রাণী। এরপর বি হলো সাইকোলয়েড বা টিনয়েড আইস, অন্তকঙ্কাল অস্থিময়, লেজ হোমোসার্কল, টানকো ও পটকা। এটি অস্টিকথিস শ্রেণীর বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য। অস্টিকথিস শ্রেণীর প্রাণীদের
সাইকোলয়েড আঁশ বা টিনয়েড আঁশ দ্বারা দেহ আবৃত থাকে। এদের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত। এদের লেজ হোমোসার্কল। এদের কানক ও পটকা থাকে। অস্টিকথিস শ্রেণী। যদি মাছের নাম উল্লেখ থাকে, অস্থিময় মাছ শব্দ থাকতে পারে, ইলিশ থাকতে পারে, রুই, কাতলা, টাকি মাছ, মাগুর, কই, মৃগেল, এই নামগুলো থাকতে পারে। এই নামগুলো থাকলেও অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ। বৈজ্ঞানিক নামও থাকতে পারে। বৈজ্ঞানিক নাম এনুওলোসা, ল্যাবিও, চান্না, ক্লাইরিয়াস, অ্যানাবাস, সাইরিনাস। এই বৈজ্ঞানিক নামগুলো থাকলেও অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজির প্রাণী। সি গ্যানয়েড বা কসময়েড আঁশ, পিণ্ডাকার পাখনা, লেজ ডাইফিসার্কল, কানক ও পটকা। এই বৈশিষ্ট্যগুলো সার্কোপটেরিজি শ্রেণীর মাছদের থাকে। সার্কোপটেরিজি শ্রেণীর মাছদের গ্যানয়েড আঁশ বা কসময়েড আঁশ দ্বারা দেহ আবৃত থাকে। এদের পিণ্ডাকার পাখনা থাকে। এদের লেজ ডাইফিসার্কল। এদের কানক ও পটকা থাকে। মাছের নামও থাকতে পারে বিবর্তনিক মাছ, ল্যাংফিশ, সিলাকাম মাছ। এইসব নাম থাকলেও এগুলো সার্কোপটেরিজি শ্রেণীর মাছ। অথবা বৈজ্ঞানিক নাম থাকতে পারে। বৈজ্ঞানিক নাম হিসেবেও সার্কোপটেরিজি শ্রেণীর উদ্দীপক হতে পারে। যেমন ল্যাটিমেরিয়া, নিউসেরাটোডাস, পোটপটেরাস, ল্যাপিডোসিরেন। এই বৈজ্ঞানিক নামগুলো থাকলেও সার্কোপটেরিজি শ্রেণীর মাছ। ডি হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্টোথার্মিক প্রাণী, দ্বৈত জীবনযাপনকারী প্রাণী, ট্যাডপোল লার্ভা। এই বৈশিষ্ট্যগুলো অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য হলো এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরা এক্টোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এরা দ্বৈত জীবনযাপনকারী প্রাণী, অর্থাৎ জীবনের কোনো এক দশায় পানিতে এবং কোনো এক দশায় স্থলে বসবাস করে। ট্যাডপোল লার্ভা অ্যামফিবিয়া বা উভচর প্রাণীদের জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। যদি নাম থাকে তাহলে ব্যাং, কুনো ব্যাং, সোনা ব্যাং, স্যালামান্ডার, সাইরেন, নেকচুরাস, এই নামগুলো থাকতে পারে। এই নামগুলো থাকলেও অ্যামফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী। অথবা বৈজ্ঞানিক নাম থাকতে পারে ডুট্টা ফাইনাস, স্যালামান্ডা, টাইটুরাস, সাইরেন, নেকচুরাস। এই বৈজ্ঞানিক নামগুলো থাকতে পারে। এই বৈজ্ঞানিক নামগুলো থাকলেও উভচর শ্রেণীর প্রাণী। তাহলে আমরা প্রথমে এ বৈশিষ্ট্য, নাম এবং বৈজ্ঞানিক নাম এগুলা কন্ডিকথিস শ্রেণীর। বি বৈশিষ্ট্য, নাম এবং বৈজ্ঞানিক নাম অস্টিকথিস শ্রেণীর। সি বৈশিষ্ট্য, নাম এবং বৈজ্ঞানিক নাম সার্কোপটেরিজি শ্রেণীর। এবং ডি বৈশিষ্ট্য, নাম ও বৈজ্ঞানিক নাম অ্যামফিবিয়া বা উভচর শ্রেণীর উদ্দীপকের মধ্যে গণ্য হবে। অথবা চিত্র দিয়ে উদ্দীপক হতে পারে। এ হাঙ্গর মাছ, বি ইলিশ মাছ, সি ল্যাটিমেরিয়া মাছ এবং ডি ব্যাং। হাঙর মাছ
কন্ডিকথিস শ্রেণীর, ইলিশ মাছ অস্টিকথিস শ্রেণী বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ, ল্যাটিমেরিয়া সার্কোপটেরিজি শ্রেণীর মাছ, ব্যাঙ উভচর বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী। সৃজনশীল প্রশ্ন। বোর্ডের বিভিন্ন বছরের সৃজনশীল প্রশ্ন আলোকে সৃজনশীল প্রশ্ন সাজানো হয়েছে। এই প্রশ্নের উপর ভিত্তি করেই আজকের আলোচনা। গ কম্প্রিহেনসিভ বা প্রোগ প্রশ্ন। 1. উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি প্রাণীর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে 4টি প্রশ্ন আছে। এ কন্ডিকথিস শ্রেণী, বি অস্টিকথিস শ্রেণী বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণী, সি সার্কোপটেরিজি শ্রেণী এবং ডি অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী। এই 4টি শ্রেণী পৃথক পৃথকভাবে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। 2. উদ্দীপকে উল্লেখিত সি অথবা ডি বিবর্তনে সাক্ষ্য বহন করে, আলোচনা করে। এখানেও 2টি প্রশ্ন আছে। সি সার্কোপটেরিজি শ্রেণীর এবং ডি উভচর বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী। সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীরা বিবর্তনের সাক্ষ্য বহন করে, সেটি আলোচনা করতে হবে। আবার উভচর বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণীরা বিবর্তনের সাক্ষ্য বহন করে, সেটিও আলোচনা করতে হবে। এই দুটি আলাদা আলাদাভাবে আলোচনা করতে হবে। 3. উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা বি ও সি অথবা সি ও ডি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য লেখো। এখানে 3টি প্রশ্ন আছে। এ কন্ডিকথিস শ্রেণীর, বি অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর। এখানে কন্ডিকথিস ও অ্যাক্টিনোপটেরিজির মধ্যে পার্থক্য লিখতে হবে। এরপরে আবার বি ও সি এর মধ্যে পার্থক্য। বি অ্যাক্টিনোপটেরিজি, সি সার্কোপটেরিজি। এখানে অ্যাক্টিনোপটেরিজি ও সার্কোপটেরিজি শ্রেণীর মধ্যে পার্থক্য লিখতে হবে। এরপর সি ও ডি এর মধ্যে পার্থক্য। সি সার্কোপটেরিজি, ডি অ্যাম্ফিবিয়া। এখানে সার্কোপটেরিজি ও অ্যাম্ফিবিয়ার মধ্যে পার্থক্য লিখতে হবে। বোর্ডের প্রশ্নের অনুরূপভাবে এখানে সাজানো হয়েছে, এটাও আলোচনা করব। গ উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। 1. উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত, ব্যাখ্যা করো। এ, বি, সি ও ডি এরা সবাই করডাটা পর্বের প্রাণী, কিন্তু ভিন্ন ভিন্ন শ্রেণীর। এ কন্ডিকথিস শ্রেণীর, বি অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর, সি সার্কোপটেরিজি শ্রেণীর এবং ডি অ্যাম্ফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী, সেটি ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এখানে 4টি প্রশ্ন আছে। 2. উদ্দীপকের এ ও সি অথবা বি ও ডি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত, ব্যাখ্যা করো। এখানে 2টি প্রশ্ন আছে। এ ও বি, এ ও সি এর মধ্যে কোনটি উন্নত সেটা ব্যাখ্যা করতে হবে। আবার প্রাণী বি ও ডি এর মধ্যে কোনটি উন্নত সেটা ব্যাখ্যা করতে হবে। 3. উদ্দীপকে উল্লেখিত এ ও বি, বি ও সি অথবা সি ও ডি এর মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য
বা তুলনামূলক আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন আছে। এ ও বি এই শ্রেণীর মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য, তুলনামূলক আলোচনা করতে হবে। আবার বি ও সি এর মধ্যে সবশেষে সি ও ডি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য ও তুলনামূলক আলোচনা করতে হবে। সৃজনশীল প্রশ্ন গ। 1. উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি প্রাণীর শ্রেণীতাত্ত্বিক শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এখানে 4টি প্রশ্ন আছে, এ, বি, সি ও ডি। প্রথমে এ, এরপর বি, এরপর সি এবং সবশেষে ডি এর শ্রেণীতাত্ত্বিক শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সে বিষয়টি আলোচনা হবে। তারপর চিত্রসহ ব্যাখ্যা হবে যাতে তোমরা খুব ভালো মতো বুঝতে পারো, এবং সবশেষে মনে রাখার জন্য কোটেশন উল্লেখ করা হবে। প্রথমে এ প্রাণীটি নিয়ে আলোচনা। উদ্দীপকে উল্লেখিত এ কন্ডিকথিস শ্রেণীর প্রাণী। কন্ডিকথিস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। 1. এদের অন্তঃকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। 2. এদের দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত। 3. এদের 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র বা ফুলকা ছিদ্র থাকে। 4. এদের মুখ ছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। 5. এদের চোয়ালে সারিবদ্ধভাবে ধারালো দাঁত থাকে। 5. 6. এদের কানকো থাকে না। 7. এদের লেজ হেটারোসার্কল। 8. এদের পটকা থাকে না। 9. এদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠে বিশিষ্ট এবং ভেনাস হার্ট নামে পরিচিত। 10. এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠানামার সঙ্গে সঙ্গে এদের শরীরের তাপমাত্রারও উঠানামা করে। 11. পুরুষ মাছে শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে ক্লাস্পার বা সঙ্গম অঙ্গ গঠন করে। 12. এদের অন্তঃনিষেক ঘটে এবং অন্ডস জরায়ুস, অর্থাৎ এরা অন্ডস জরায়ুস প্রকৃতির। 13. অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, মাংসাশী এবং শিকারী। এই বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। 1. এদের অন্তঃকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। এই যে একটি প্রাণী ব্যবচ্ছেদ করা হয়েছে, ভিতরে কোনো অস্থি নাই, শুধু দেহের এই প্রান্ত বরাবর নরম তরুণ অস্থি ছিল, কেটে ফেলা হয়েছে। 2. এদের দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত থাকে। এই আইস হলো প্লাকয়েড আইস। এই প্লাকয়েড আইস দ্বারাই এদের দেহ আবৃত। 3. এদের 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এই যে ফুলকা ছিদ্র, এখানে 5টি দেখতে পাচ্ছি, অর্থাৎ এদের 5 জোড়া আছে, এ পাশে 5টি, ওই পাশে 5টি, 5 জোড়া ফুলকা ছিদ্র আছে। তবে 5 থেকে 7 জোড়া পর্যন্ত ফুলকা ছিদ্র থাকতে পারে। 4. এদের মুখ ছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। এই মুখ ছিদ্র দেহের মুখের নিচের দিকে, মাথার নিচের দিকে অবস্থিত, একে বলা অঙ্কীয় দেশ। যদি এইখানে থাকতো তাহলে পৃষ্ঠীয় দেশ হতো। একেবারে শেষ প্রান্তে থাকলে অগ্র প্রান্তে অবস্থিত বলা হতো। যেহেতু মুখ ছিদ্র নিচের দিকে অবস্থিত, তাই একে বলা হয় অঙ্কীয় দেশে অবস্থিত। 5. এদের চোয়ালে সারিবদ্ধভাবে ধারালো দাঁত থাকে। এই যে চোয়ালে সারিবদ্ধভাবে ধারালো দাঁত আছে।
6 এদের কানকো থাকে না। এখানে কানকো থাকার কথা, কিন্তু কন্ডিকথিসদের কানকো থাকে না। অন্যদের থাকে, কন্ডিকথিসদের কানকো থাকে না। 7 এদের লেজ হ্যাটারো সার্কল। লেজ দুটি যদি লেজের এই পুচ্ছ পাখনা দুটি সমান না হলে তাকে বলা হয় হ্যাটারো সার্কল, আর সমান হলে তাকে বলা হয় হোমো সার্কল। যেহেতু এই দুটি সমান না, তাই এটা হলো হ্যাটারো সার্কল। 8 এদের পটকা বা বায়ুথলি থাকে না। এটা হলো পটকা বা বায়ুথলি। এই প্রাণীটিতে বায়ুথলি আছে, কিন্তু এটা তো কন্ডিকথিস শ্রেণীর না। এটা কন্ডিকথিস শ্রেণীর প্রাণী, এদের কোনো বায়ুথলি বা পটকা থাকে না। 9 এদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠে বিশিষ্ট এবং ভেনাস হার্ট নামে পরিচিত। এই যে হৃৎপিণ্ড, একটি অলিন্দ আর একটা নীলা, 2 প্রকোষ্ঠে বিশিষ্ট এবং এদেরকে ভেনাস হার্ট বলা হয়। যে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় তাকে ভেনাস হার্ট বলে। 10 এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামা করলে এদের দেহের তাপমাত্রাও ওঠানামা করে। 11 পুরুষ মাসে শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে ক্লাস্পার বা সঙ্গমঙ্গ গঠন করে। এটা পুরুষ মাস, পুরুষ মাসের এটা শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে এই যে ক্লাস্পার গঠন করেছে, এটাকে বলা হয় ক্লাস্পার বা সঙ্গম অঙ্গ। 12 এদের অন্তঃনিষেক ঘটে এবং অন্ডস জরায়ুস, নিষেক অন্ত প্রকৃতির। 13 অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, সমুদ্রে বসবাস করে, মাংসাশী, মাংস খায় এবং শিকারী, শিকার করে। বৈশিষ্ট্য শেষে এখন কটেশন মনে রাখার জন্য। কটেশন কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন। কটেশন বলছি: তরুণ, প্লাক, ফুলকা, কানকো হেটা, পটকা। তরুণ, প্লাক, ফুলকা, কানকো হেটা, পটকা। তরুণ, প্লাক, ফুলকা, কানকো হেটা, পটকা। তরুণ এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। প্লাক এদের দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। ফুলকা এদের 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। কানকো এদের দেহে কানকো থাকে না। হেটা এদের লেজ হ্যাটারো সার্কাল প্রকৃতির। পটকা এদের পটকা বা বায়ুথলি থাকে না। এখন বি প্রাণীটির শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বি প্রাণীর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত বি অ্যাক্টিনোপটেরিজি বা অস্টিকথিস শ্রেণীর প্রাণী। অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সে বিষয়ে আলোচনা করব, এরপর চিত্র সহ ব্যাখ্যা করব এবং সবশেষে কোটেশন উল্লেখ করব। 1 এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। 2 দেহ সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত। 3 দেহের সকল পাখনা লম্বা ত্বকীয় রশ্মিযুক্ত, একে বলা হয় ল্যাপিডোটাকিয়া। 4 মাথার দুপাশে 2টি ফুলকা ছিদ্র থাকে। 5 এদের দেহে কানকো থাকে। 6 এদের লেজ হোমোসার্কাল প্রকৃতির। 7 দেহে বায়ুথলি বা পটকা বিদ্যমান। 8 এদের মস্তিষ্ক সেরেবেলাম, অপটিক লোব ও সেরেবাম দ্বারা গঠিত। 9 দেহে 10 জোড়া করোটিক স্নায়ু থাকে।
10 এদের মুখ ছিদ্র অগ্রপ্রান্তে অবস্থিত। 11 পটকার সাহায্যে শ্বসন চালায় এবং ভেসে থাকে। 12 এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহির্নিষেক ঘটে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি। চিত্রসহ ব্যাখ্যা করলে ভালো মতো বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 1 এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। এই যে অন্তঃকঙ্কাল সম্পূর্ণটাই অস্থি দ্বারা গঠিত। 2 দেহ সাইক্লয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত। এটা সাইক্লয়েড আঁশ, এটা টিনয়েড, এটা গ্যানয়েড আঁশ। কারো দেহ সাইক্লয়েড আঁশ দ্বারা গঠিত, কারো দেহ টিনয়েড আঁশ দ্বারা গঠিত, কারো দেহ গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত। 3 দেহের সকল পাখনা লম্বা ত্বকীয় রশ্মিযুক্ত। একে ল্যাপিডোটাকিয়া বলে। দেখো সকল পাখনাগুলো আলোক ছটার মতো, একে বলা হয় রশ্মি, ত্বকীয় রশ্মিযুক্ত। এই গঠনকে বলা হয় ল্যাপিডোটাকিয়া। 4 মাথার দুপাশে দুইটি ফুলকা ছিদ্র থাকে। মাথার এপাশে একটি ফুলকা ছিদ্র, ওই পাশে আরো একটি ফুলকা ছিদ্র, মোট দুইটি ফুলকা ছিদ্র থাকে। 5 এদের দেহে কানকো থাকে। এটা কানকো, কানকো দ্বারা ফুলকা ছিদ্র ঢাকা থাকে, দুই পাশে দুইটি কানকো থাকে। 6 এদের লেজ হোমোসার্কল প্রকৃতির। এই লেজকে বলা হয় হোমোসার্কল প্রকৃতির। লেজের পুচ্ছ পাখনা দুটি সমান হলে তাকে হোমোসার্কল বলে, আর পুচ্ছ পাখনা দুটি সমান না হলে তাকে হেটারোসার্কল বলে। যেহেতু এর পুচ্ছ পাখনা দুটি সমান, তাই একে হোমোসার্কল বলা হয়। 7 দেহে বায়ুথলি বা পটকা থাকে। এটা বায়ুথলি বা পটকা, এটা দেহের ভিতরে থাকে। এই বায়ুথলিতে বায়ু জমা থাকে, সে বায়ু শোষণে সাহায্য করে এবং পানিতে ভেসে থাকতে সাহায্য করে। 8 মস্তিষ্ক সেরেবেলাম, অপটিক লোব ও সেরেবাম দ্বারা গঠিত। এটি মাছের মস্তিষ্ক নয়, বোঝানোর জন্য এই চিত্রটা ব্যবহার করা হয়েছে। এইটাকে বলা হয় সেরেবেলাম, এটা অপটিক লোব, এটা সেরেবাম। ঠিক এদের মস্তিষ্ক এই সেরেবেলাম, অপটিক লোব ও সেরেবাম দ্বারা গঠিত। 9 দেহে 10 জোড়া করোটিক স্নায়ু থাকে। এই যে করোটিক স্নায়ু সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এই দুটা মিলে এক জোড়া, এই দুটা এক জোড়া, এখানে এই বড়টা এবং এই বড়টা এক জোড়া, সবসময় জোড়ায় জোড়ায় করোটিক স্নায়ু থাকে। এদের 10 জোড়া করোটিক স্নায়ু থাকে। 10 এদের মুখ ছিদ্র অগ্রপ্রান্তে অবস্থিত। এই মুখ ছিদ্রটি অগ্রপ্রান্তে অবস্থিত। মুখ ছিদ্র এখানে থাকলে তাকে পৃষ্ঠীয় মুখ ছিদ্র বলে, নিচে থাকলে অঙ্কীয় বলা হয়, আর প্রান্তে থাকলে তাকে প্রান্তীয় বা অগ্রপ্রান্তীয় মুখ ছিদ্র বলা হয়। 11 পটকার সাহায্যে শ্বসন চালায় এবং ভেসে থাকে। এটি পটকা, দেহের ভিতরে পটকা থাকে, পটকার ভিতরে বায়ু জমা থাকে, এই বায়ু দ্বারা এরা শ্বসন ক্রিয়া ঘটায় এবং এই পটকার বায়ুই এদের পানিতে ভেসে থাকতে সাহায্য করে। 12 এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহির্নিষেক ঘটে। স্ত্রী প্রাণীরা ডিম ছেড়ে দেয়, পুরুষেরা ডিমের উপর শুক্রাণু ছেড়ে দেয়। দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণু নিষেক ঘটে, একে বলা হয় বহির্নিষেক। বৈশিষ্ট্য মনে রাখার জন্য কোটেশন।
বলছি অস্থি সাইক্লো ফুলকা কানকোহোমো পটকা। আবার বলছি অস্থি সাইক্লো ফুলকা কানকোহোমো পটকা। অস্থি সাইক্লো ফুলকা কানকোহোমো পটকা। অস্থি, এদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। সাইক্লো, এদের সাইক্লোইড আঁশ দ্বারা দেহ আবৃত থাকে। ফুলকা, এদের ফুলকা ছিদ্র থাকে, দুইটি ফুলকা ছিদ্র থাকে। কানকো, এদের ফুলকা ছিদ্র কানকো দ্বারা আবৃত থাকে। হোমো, এদের লেজ হোমো সার্কাল প্রকৃতির। পটকা, এদের বায়ুথলি বা পটকা থাকে। সি এর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত সি প্রাণীর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত সি সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণী। সার্কোপটেরিজি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি আলোচনা হবে, তারপর চিত্র সহ ব্যাখ্যা করা হবে যাতে খুব সহজে বুঝতে পারো। 1. এদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। 2. দেহ গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3. দেহে মাংসাল খণ্ডক বিশিষ্ট যুগ্ম পাখনা থাকে, অর্থাৎ এদের যুগ্ম পাখনা থাকে এবং সেটা মাংসাল খণ্ড বিশিষ্ট। 4. এদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কল প্রকৃতির। 5. মাথার দুই পাশে একটি করে ফুলকা ছিদ্র থাকে, অর্থাৎ মাথার দুই পাশে দুইটি ফুলকা ছিদ্র থাকে। 6. ফুলকা দ্বারা এরা শ্বসন ঘটায়। 7. এদের চোয়ালে এনামেল দ্বারা আবৃত দাঁত থাকে। 8. কানকো দ্বারা এদের ফুলকা আবৃত থাকে। 9. দেহে ফুলকাথলি বা পটকা বিদ্যমান। 10. এরা একলিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে, কারো বহির্নিষেক ঘটে, কারো বা অন্তর্নিষেক ঘটে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করব, তাহলে খুব সহজে বুঝতে পারবে এবং মনেও থাকবে দীর্ঘদিন। 1. এদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। এটি অন্তকঙ্কাল সম্পূর্ণটাই অস্থি নির্মিত। 2. দেহ গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত। এটা গ্যানয়েড আঁশ, এটা কসময়েড আঁশ। কারো দেহ গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত থাকে, কারো বা কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3. দেহে মাংসাল খণ্ডক বিশিষ্ট যুগ্ম পাখনা থাকে। এই যে জোড়ায় জোড়ায় পাখনা থাকে, এই জোড়া পাখনাগুলো মাংসাল খণ্ডযুক্ত। এই যে মাংসাল খণ্ডযুক্ত। 4. এদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কল প্রকৃতির। এই যে পুচ্ছ পাখনা ডাইফি সার্কল প্রকৃতির, এই গঠনটাকে বলা হয় ডাইফি সার্কল। এখানে আরো একটি ছবি দেখানো হয়েছে, ডাইফি সার্কল পুচ্ছ পাখনা। 5. মাথার দুই পাশে একটি করে ফুলকা ছিদ্র থাকে, অর্থাৎ মাথার দুই পাশে দুইটি ফুলকা ছিদ্র থাকে। এই একটি ফুলকা ছিদ্র এবং মাথার ওই পাশে আরো একটি ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্রের ভিতরে এই যে ফুলকা আছে, এই ফুলকা পানি থেকে অক্সিজেন পৃথক করে এবং সেই অক্সিজেন শ্বসন কাজে ব্যবহার হয়। 6. ফুলকা দ্বারা এরা শ্বসন ঘটায়। এই যে ফুলকা, এই যে পৃথক দেখানো হয়েছে, এই ফুলকা দ্বারাই পানি থেকে অক্সিজেন পৃথক করে এবং সেটা শ্বসন কাজে ব্যবহার হয়। 7. এদের চোয়ালে এনামেল দ্বারা আবৃত দাঁত থাকে, অর্থাৎ এদের চোয়ালে দাঁত থাকে, সেই দাঁত
এনামেল দ্বারা আবৃত থাকে। এই যে এনামেল দ্বারা আবৃত দাঁত এদের থাকে। 8 কানকো বা অপারকুলাম দ্বারা এদের ফুলকা আবৃত থাকে। এটা কানকো বা অপারকুলাম, এই অপারকুলাম দ্বারাই এদের ফুলকা ছিদ্র আবৃত আছে বা ফুলকা আবৃত আছে। 9 দেহে বায়ুথলি বা পটকা বিদ্যমান। এটা বায়ুথলি বা পটকা এই যে দেহের ভিতরে অবস্থান করছে। 10 এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে। কারো বহির্নিষেক, কারো বা অন্তর্নিষেক ঘটে। এতক্ষণ এ, বি, সি প্রাণীর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা করা হলো। এখন ডি এর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত ডি প্রাণীর শ্রেণীভিত্তিক শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে উল্লেখিত ডি অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণী। অ্যামফিবিয়া শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি আলোচনা হবে, এরপর চিত্রসহ ব্যাখ্যা করা হবে। 1 এর ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত ও আঁশবিহীন। 2 লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন ঘটায়। 3 এর দেহ মস্তক, গিবা ও দেহকাণ্ডে বিভক্ত। 4 10 জোড়া করটিক স্নায়ু থাকে। 5 হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। 6 চোখে 3টি অক্ষিপল্লব থাকে। 7 অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল থাকে। 8 শীতল রক্ত বিশিষ্ট বা অ্যাক্টোথার্মিক প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠানামার সঙ্গে সঙ্গে এদের শরীরের তাপমাত্রা উঠানামা করে। 9 প্রথম পর্যায় পানিতে এবং পূর্ণাঙ্গ পর্যায় স্থলে বসবাস করে, অর্থাৎ এরা দ্বৈত জীবনযাপনকারী প্রাণী। 10 এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং পুরুষে সঙ্গম অঙ্গ অনুপস্থিত, অর্থাৎ পুরুষের দেহে সঙ্গম অঙ্গ থাকে না। 11 এদের জীবন চক্রে ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 1 এর ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত এবং আঁশবিহীন। এই যে ত্বকের উপর কোনো আবরণী থাকে না, তাই নগ্ন। গ্রন্থিময়, বিভিন্ন ধরনের গ্রন্থি দেখা যায় ত্বকে, দেখো আছে, গ্রন্থি আছে। সিক্ত, ভেজা থাকে, কখনো শুষ্ক থাকে না। আঁশবিহীন, ত্বকের উপর কোনো আঁশ বা কোনো প্লেট থাকে না। 2 লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন ঘটায়। এই যে লার্ভা দশায় এরা ফুলকা দ্বারা শ্বসন ঘটায় এবং পূর্ণাঙ্গ দশায় এদের ফুসফুস সৃষ্টি হয়, ফুসফুস দ্বারা শ্বসন ক্রিয়া ঘটায়। 3 দেহ মস্তক, গিবা ও দেহকাণ্ডে বিভক্ত, অর্থাৎ দেহ 3টি অংশে বিভক্ত। এটি মস্তক, এটি গিবা এবং এই সম্পূর্ণ অংশটা দেহকাণ্ড। 4
10 জোড়া করটিক স্নায়ু থাকে। এই যে করটিক স্নায়ু, এরকম 10 জোড়া করটিক স্নায়ু থাকবে দুই পাশে। এই পাশে একটি, এ পাশে একটা, এক জোড়া। এ পাশে একটি, এ পাশে একটি, এক জোড়া। এটা এই পাশে একটা, এ পাশে একটা, এক জোড়া। করটিক স্নায়ু সবসময় জোড়ায় জোড়ায় থাকে। 5, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটি অলিন্দ এবং একটি নিলয়। এটি একটি অলিন্দ, এটি একটি অলিন্দ, আর এটি নিলয়। নিলয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। 6, চোখে 3টি অক্ষিপল্লব থাকে। চোখের পাতাকে বলা হয় অক্ষিপল্লব বা চক্ষু পাতা। চোখে 3টি, এটি ব্যাঙ, ব্যাঙের এই চোখ, চোখে 3টি পাতা আছে, 1 2 3, 3টি পাতা দেখা যায়। 7, অগ্রপদে 4টি এবং পশ্চাৎ পদে 5টি করে আঙ্গুল থাকে। এটা অগ্রপদ, এতে 4টি আঙ্গুল দেখা যায়, 1 2 3, 4টে আঙ্গুল দেখা যায়। পশ্চাৎ পদে 5টি থাকবে, 1 2 3, 4টি দেখা যায়, আরেকটি দেখা যায় না, মোট 5টি আঙ্গুল থাকবে। 8, এরা শীতল রক্ত বিশিষ্ট বা অ্যাক্টোথার্মিক প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠানামা করলে এদের শরীরের তাপমাত্রা উঠানামা করে। 9, প্রথম পর্যায়ে পানিতে এবং পূর্ণাঙ্গ পর্যায়ে স্থলে বসবাস করে, অর্থাৎ এরা দ্বৈত জীবন যাপনকারী প্রাণী। জীবনের কিছু সময় পানিতে, কিছু সময় স্থলভাগে বসবাস করে, দুই জায়গায় বসবাস করে, তাই একে দ্বৈত জীবন যাপনকারী প্রাণী বলা হয়। 10, এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং পুরুষের সঙ্গমঙ্গ থাকে না। পুরুষে কোনো সঙ্গমঙ্গ থাকে না, অনুপস্থিত। 11, জীবন চক্রে ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান। এই হলো ট্যাডপোল লার্ভা, জীবন চক্রে এই লার্ভা দশা থাকে। 2, উদ্দীপকে উল্লেখিত সি অথবা ডি বিবর্তনের সাক্ষ্য বহন করে, আলোচনা করো। এখানে 2টি প্রশ্ন আছে। সি বিবর্তনের সাক্ষ্য বহন করে, আলোচনা করো। আবার ডি বিবর্তনের সাক্ষ্য বহন করে, আলোচনা করো। প্রথমে সি, এরপর ডি আলোচনা করব। সি আলোচনা করছি। উদ্দীপক উল্লেখিত সি প্রাণীটি হলো ল্যাটিমেরিয়া। ল্যাটিমেরিয়া সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণী। সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীদের বিচিত্র বৈশিষ্ট্য রয়েছে যা বিবর্তনের সাক্ষ্য বহন করে। 1, এদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, তাই দেহ কাঠামো উন্নত গঠনের হয়। 2, দেহ গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত, ইহা বহিঃকঙ্কাল হিসেবে কাজ করে। 3, দেহে মাংসাল খণ্ডক বিশিষ্ট যুগ্ম পাখনা থাকে যা চলাচলের জন্য উপযুক্ত, অর্থাৎ এদের যুগ্ম পাখনা থাকে এবং সেই যুগ্ম পাখনা মাংসাল খণ্ড বিশিষ্ট, যা চলাচলের জন্য খুব উপযুক্ত। 3, 4, এদের পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল প্রকৃতির, ইহা চলন অঙ্গ হিসেবে কাজ করে। 5, এদের চোয়ালের দাঁত থাকে, দাঁতগুলো এনামেল দ্বারা আবৃত থাকে। চোয়ালে দাঁত আছে এবং দাঁতগুলো এনামেল দ্বারা আবৃত থাকে। 6, দেহে বায়ুথলি বা পটকা থাকে, এতে বায়ু জমা থাকে এবং মাছকে ভেসে থাকতে ও শোষণে সাহায্য করে। 7, এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহিনিষেক বা অন্তনিষেক ঘটে, কারো বহিনিষেক ঘটে, কারো বা অন্তনিষেক ঘটে। এখন ডি, উদ্দীপকে উল্লেখিত
ডি বিবর্তনের সাক্ষ্য বহন করে, আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত ডি প্রাণীটি হলো ব্যাঙ। ব্যাঙ অ্যাম্ফিবিয়াস শ্রেণীর প্রাণী। অ্যাম্ফিবিয়াস শ্রেণীর প্রাণীদের বিচিত্র বৈশিষ্ট্য রয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে এরা জল ও স্থল উভয় পরিবেশে অভিযোজিত হতে সক্ষম হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো বিবর্তনে সাক্ষ্য বহন করে। 1. ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত ও আঁশবিহীন, যা জল ও স্থল উভয় পরিবেশের জন্য সহায়ক। 2. লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন ঘটায়। এ কারণে জীবনের প্রথম অবস্থা পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থা ডাঙ্গায় অনায়াসে বাস করতে পারে। 3, 4, 10 জোড়া করটিক স্নায়ু থাকে যা উদ্দীপনা পরিবহন করে। 5, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। বিবর্তনের ধারায় নিলয় দ্বিধা বিভক্ত হলে 4 প্রকোষ্ঠে পরিণত হবে। 6, চোখে 3টি অক্ষিপল্লব থাকে, এতে চোখ সুরক্ষা পায়। 7, অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে আঙ্গুল থাকে। আঙ্গুল থাকায় চলাচল সহজ হয়েছে। 8, শীতল রক্ত বিশিষ্ট বা এন্ডোথার্মিক প্রাণী। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে পরিণত হলে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট বা এন্ডোথার্মিক প্রাণীতে রূপান্তরিত হবে। অর্থাৎ এরা এখন এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠে বিশিষ্ট, তাই এরা শীতল রক্ত বিশিষ্ট বা অ্যাক্টোথার্মিক প্রাণী। বিবর্তনের ধারায় এদের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড একসময় 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডে পরিণত হবে। তখন নিলয় 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এরা হয়ে যাবে উষ্ণ রক্ত বিশিষ্ট বা এন্ডোথার্মিক প্রাণী। 9, জীবনচক্রের ট্যাডপোল লার্ভা দশা বিদ্যমান। প্রথম পর্যায়ে পানিতে এবং পূর্ণাঙ্গ পর্যায়ে স্থলে বসবাস করে, অর্থাৎ দ্বৈত জীবন যাপন করে। এই বৈশিষ্ট্যগুলো উভচর বা অ্যাম্ফিবিয়াস শ্রেণীর প্রাণীদের বিবর্তনের সাক্ষ্য বহন করে এবং এরা ধীরে ধীরে বিবর্তনের ধারায় এগিয়ে চলছে। 3, উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা বি ও সি অথবা সি ও ডি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য লেখো। এখানে 3টি প্রশ্ন আছে। এ ও বি শ্রেণীর মধ্যে পার্থক্য, অথবা বি ও সি শ্রেণীর মধ্যে পার্থক্য এবং সি ও ডি শ্রেণীর মধ্যে পার্থক্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে এ ও বি এই 2টি শ্রেণীর মধ্যে পার্থক্য আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত এ কন্ডিকথিস শ্রেণীর এবং বি অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী। কন্ডিকথিস ও অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি। 1, কন্ডিকথিস এর অন্তঃকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। অস্টিকথিসদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। 2, কন্ডিকথিসের দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। অস্টিকথিসদের দেহ সাইক্লয়েড বা টিনয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3, কন্ডিকথিস এর মুখ ছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। অস্টিকথিসদের মুখ ছিদ্র পাম অগ্রভাগে অবস্থিত। 4, কন্ডিকথিসদের 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে। অস্টিকথিসদের মাথার 2 পাশে 2টি, একটি একটি করে 2টি ফুলকা ছিদ্র থাকে। 5, কন্ডিকথিসদের কানকো থাকে না।
অস্টিকথিসদের কানকো থাকে। 6 কন্ডিকথিসদের লেজ হেটারোসার্কল, অস্টিকথিসদের লেজ হোমোসার্কল। 7 কন্ডিকথিসদের পটকা বা বায়ুথলি থাকে না, অস্টিকথিসদের পটকা বা বায়ুথলি থাকে। 8 কন্ডিকথিসদের অন্তনিষেক ঘটে, অস্টিকথিসদের বহির্নিষেক ঘটে। এখন বি ও সি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বি ও সি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত বি অস্টিকথিস শ্রেণীর এবং সি সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণী। অ্যাক্টিনোপটেরিজি বা অস্টিকথিস ও সার্কোপটেরিজি শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। 1 অ্যাক্টিনোপটেরিজিদের রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বলা হয়। সার্কোপটেরিজিদের পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয়। 2 অ্যাক্টিনোপটেরিজিদের দেহ সাইক্লোয়েড বা টিনয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। সার্কোপটেরিজিদের দেহ গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3 অ্যাক্টিনোপটেরিজির দেহ লেজ হোমোসার্কল, সার্কোপটেরিজি প্রাণীদের লেজ ডাইফিসার্কল। 4 অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের যুগ্ম পাখনা থাকে এবং যুগ্ম পাখনা মাংসাল খণ্ডবিহীন। সার্কোপটেরিজিদের যুগ্ম পাখনা থাকে এবং যুগ্ম পাখনা মাংসাল খণ্ডক বিশিষ্ট। 5 অ্যাক্টিনোপটেরিজিদের পাখনাকে ল্যাপিডোটাকিয়া বলা হয়। সার্কোপটেরিজিদের পাখনাকে লোবফিন বলা হয়। 6 অ্যাক্টিনোপটেরিজিদের এনামেল যুক্ত দাঁত থাকে না, সার্কোপটেরিজিদের এনামেল যুক্ত দাঁত থাকে। 7 অ্যাক্টিনোপটেরিজিদের বহির্নিষেক ঘটে, সার্কোপটেরিজিদের বহির্নিষেক বা অন্তনিষেক ঘটে। কারো বহির্নিষেক ঘটে, কারো বা অন্তনিষেক ঘটে। সি ও ডি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য। এতক্ষণ এ ও বি এবং সি ও ডি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য পড়লাম। এখন আলোচনা করছি উদ্দীপকে উল্লেখিত সি ও ডি এর শ্রেণীতাত্ত্বিক পার্থক্য লেখো। উদ্দীপকে উল্লেখিত সি সার্কোপটেরিজি শ্রেণীর এবং ডি অ্যামফিবিয়া বা উভচর শ্রেণীর প্রাণী। সার্কোপটেরিজি ও অ্যামফিবিয়া শ্রেণীর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া। 1 সার্কোপটেরিজিদেরকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলা হয়। অ্যামফিবিয়াদেরকে উভচর প্রাণী বলা হয়। 2 সার্কোপটেরিজিদের দেহত্বক আঁশ দ্বারা আবৃত থাকে, অ্যামফিবিয়ানদের দেহত্বক নগ্ন থাকে। 3 সার্কোপটেরিসরা পানিতে বাস করে, অ্যামফিবিয়ানরা পানি এবং ডাঙ্গা উভয় পরিবেশে বসবাস করে। 4 সার্কোপটেরিসদের যুগ্ম পাখনা থাকে, অ্যামফিবিয়ানদের যুগ্ম পা থাকে, জোড়ায় পা থাকে, অগ্রপাত পশ্চাৎপাত 2 জোড়া পা থাকে। 5 সার্কোপটেরিসদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, অ্যামফিবিয়ানদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট।
6 সার্কোপটেরিসদের দাঁত থাকে, অ্যাম্ফিবিয়ানদের দাঁত থাকে না। 7 সার্কোপটেরিসদের বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে, অ্যাম্ফিবিয়ানদের বহির্নিষেক ঘটে। 8 সার্কোপটেরিসদের বায়ুথলি বা পটকা থাকে, অ্যাম্ফিবিয়ানদের বায়ুথলি বা পটকা থাকে না। সৃজনশীল প্রশ্ন ঘ, উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। 1 উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি একই পর্বের হলেও এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত, ব্যাখ্যা করো। এখানে 4টি প্রশ্ন আছে। এ, বি, সি ও ডি এরা সবাই কর্ডাটা পর্বের প্রাণী বা কর্ডাটা পর্বের অন্তর্গত, কিন্তু এ, বি, সি ও ডি ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত। এ কন্ডিকথিস শ্রেণীর, বি অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর, সি সার্কোপটেরিজি শ্রেণীর এবং ডি উভচর বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী। অর্থাৎ এই 4টি আলাদা আলাদা ভাবে আলোচনা করছি। প্রথমে এ, উদ্দীপকে উল্লেখিত এ হলো হাঙ্গর। হাঙ্গর কর্ডাটা পর্বের এবং কন্ডিকথিস শ্রেণীর প্রাণী। হাঙ্গরকে কন্ডিকথিস শ্রেণীর অন্তর্গত করার কারণ উল্লেখ করা হলো। হাঙ্গর মাছের বৈশিষ্ট্য। 1 এর অন্তকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। 2 এর দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। 3 এর 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র আছে, ইহা দ্বারা শ্বসন ঘটায়। 4 হাঙ্গরের মুখ ছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। 5 এর চোয়ালে সারিবদ্ধভাবে ধারালো দাঁত আছে। 7 এর লেজ হেটারোসার্কাল প্রকৃতির। 8 9 এর হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একে ভেনাস হার্ট বলা হয়। 10 ইহা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা উঠানামার সাথে সাথে এর শরীরের তাপমাত্রা উঠানামা করে। 11 পুরুষ মাছে শ্রোণী পাখনা রূপান্তরিত হয়ে ক্লাস্পার বা সঙ্গম অঙ্গ গঠন করে। 12 এর অন্তর্নিষেক ঘটে এবং অন্ডজ জরায়ুস। 13 এরা সামুদ্রিক মাংসাশী এবং শিকারী। হাঙ্গর মাছের বৈশিষ্ট্য কন্ডিকথিস শ্রেণীর বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই হাঙ্গর মাছকে কন্ডিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হাঙ্গর মাছের যে বৈশিষ্ট্য, কন্ডিকথিস শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য প্রায় হুবহু একই রকম, এই কারণে হাঙ্গর মাছকে কন্ডিকথিস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন বি, বি নিয়ে আলোচনা। অর্থাৎ উদ্দীপক উল্লেখিত বি একই পর্বের হলেও ইহা ভিন্ন ভিন্ন শ্রেণীর অন্তর্গত, আলোচনা করত। বি হলো অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্গত, কিন্তু বি কর্ডাটা। উদ্দীপকে উল্লেখিত বি হলো ইলিশ মাছ। ইলিশ মাছ কর্ডাটা পর্বের এবং অ্যাক্টিনোপটেরিজি বা অস্টিকথিস শ্রেণীর প্রাণী। ইলিশ মাছকে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্গত করার কারণ উল্লেখ করা হলো। ইলিশ মাছের বৈশিষ্ট্য। 1 ইলিশ মাছের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। 2 এর দেহ সাইকোলাইট আঁশ দ্বারা আবৃত। 3 দেহের সকল পাখনা লম্বা ত্বকীয় রশ্মি বিশিষ্ট বা রশ্মিযুক্ত। 4 মাথার দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র আছে, অর্থাৎ মাথার দুই পাশে একটি করে, মোট 2টি ফুলকা ছিদ্র আছে।
5. ফুলকারন্ধ কানকো দ্বারা আবৃত থাকে। 6. এর লেজ হোমোসার্কাল প্রকৃতির। 7. এর দেহে বায়ুথলি বা পটকা আছে, ইহা শোষণ ঘটায় এবং ভেসে থাকতে সাহায্য করে। 9. দেহে 10 জোড়া করটিক স্নায়ু থাকে। 9. এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহির্নিষেক ঘটে। ইলিশ মাছের বৈশিষ্ট্য অ্যাক্টিনোপটেরিজি বা অস্টিকথিস শ্রেণীর বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই ইলিশ মাছকে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ইলিশ মাছের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য প্রায় একই। এই কারণে ইলিশ মাছকে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। সি প্রাণীটির শ্রেণী আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত সি হল ল্যাটিমেরিয়া মাছ। ল্যাটিমেরিয়া কর্ডাটা পর্বের এবং সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণী। ল্যাটিমেরিয়া মাছকে সার্কোপটেরিজি শ্রেণীর অন্তর্গত করার কারণ উল্লেখ করা হলো। ল্যাটিমেরিয়া মাছের বৈশিষ্ট্য। 1. ল্যাটিমেরিয়া মাছের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। 2. দেহ গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3. দেহে মাংসাল খণ্ডক বিশিষ্ট যুগ্ম পাখনা আছে, অর্থাৎ দেহে যুগ্ম পাখনা থাকে এবং সেই পাখনাগুলো মাংসাল খণ্ড যুক্ত। 4. এর পুচ্ছ পাখনা ডাইফিসার্কাল প্রকৃতির। 5. মাথার দুই পাশে 2টি ফুলকা ছিদ্র আছে। 6. ফুলকা দ্বারা শ্বসন ঘটায়। 7. এর দাঁত এনামেল দ্বারা আবৃত থাকে। 8. এর কানকো আছে এবং কানকো দ্বারা ফুলকা আবৃত থাকে। 9. দেহে বায়ুথলি বা পটকা আছে। 10. এরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে, অর্থাৎ কারো বহির্নিষেক ঘটে, কারো অন্তর্নিষেক ঘটে। ল্যাটিমেরিয়া মাছের বৈশিষ্ট্য সার্কোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই ল্যাটিমেরিয়া মাছকে সার্কোপটেরিজি শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। ডি প্রাণীটির শ্রেণী আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত ডি হল ব্যাঙ। ব্যাঙ কর্ডাটা পর্বের এবং উভচর বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী। ব্যাঙকে অ্যাম্ফিবিয়া শ্রেণীর অন্তর্গত করার কারণ উল্লেখ করা হলো। ব্যাঙের বৈশিষ্ট্য। ব্যাঙের ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত ও আঁশবিহীন। 2. ইহা লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন ঘটায়। 3. এদের 10 জোড়া করটিক স্নায়ু আছে। 4. এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 5. এর চোখে 3টি অক্ষিপল্লব আছে। 6. অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে আঙ্গুল থাকে। 7. ইহা শীতল রক্ত বিশিষ্ট বা অ্যাক্টোথার্মিক প্রাণী। 8. ইহা প্রথম পর্যায়ে পানিতে এবং পূর্ণাঙ্গ পর্যায়ে স্থলে বসবাস করে। 9. এর জীবনচক্রে ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। ব্যাঙের বৈশিষ্ট্য
উভচর বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন, তাই ব্যাঙকে অ্যাম্ফিবিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। 2. উদ্দীপকের এ ও সি অথবা বি ও ডি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো। এখানে দুইটি প্রশ্ন আছে। এ ও সি প্রাণীর মধ্যে কোনটি উন্নত, আবার বি ও ডি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করতে হবে। প্রথমে এ ও সি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত তা ব্যাখ্যা করছি। উদ্দীপকে উল্লেখিত এ হলো হাঙ্গর এবং সি হলো ল্যাটিমেরিয়া মাছ। ল্যাটিমেরিয়া সার্কোপটেরিজি শ্রেণীর এবং হাঙ্গর কন্ডিকথিস শ্রেণীর প্রাণী। সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীরা কন্ডিকথিস শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। ল্যাটিমেরিয়া বা সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণী উন্নত হওয়ার কারণ উল্লেখ করা হলো। 1. ল্যাটিমেরিয়ার অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, তাই দেহ কাঠামো উন্নত গঠনের। হাঙ্গরের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। 2. সার্কোপটেরিজির প্রাণীদের দেহ গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। কন্ডিকথিস শ্রেণীর প্রাণীদের প্লাকয়েড আঁশ দ্বারা দেহ আবৃত থাকে। 3. ল্যাটিমেরিয়ার পুচ্ছ পাখনা ডাইফি সার্কাল প্রকৃতির হয় চলনে বেশি সহায়ক। হাঙ্গর মাছের পুচ্ছ পাখনা হ্যাটারো সার্কাল প্রকৃতির। 4. ল্যাটিমেরিয়ার মাথার দুই পাশে দুইটি ফুলকা ছিদ্র থাকে। ফুলকা ছিদ্র কানকো দ্বারা আবৃত থাকে। ফুলকা দ্বারা এরা শ্বসন ঘটায়। হাঙ্গর মাছের কানকো থাকে না। 5. সার্কোপটেরিজিদের চোয়ালে এনামেল দ্বারা আবৃত দাঁত থাকে। 6. সার্কোপটেরিজিদের বায়ুথলি বা পটকা থাকে, ইহা শ্বসনে এবং ভেসে থাকতে সাহায্য করে। কন্ডিকথিসদের বায়ুথলি বা পটকা থাকে না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীরা কন্ডিকথিস শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। বি ও ডি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত, অর্থাৎ উদ্দীপকের বি ও ডি প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বি হলো ইলিশ মাছ এবং ডি হলো ব্যাঙ। ইলিশ মাছ অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর এবং ব্যাঙ অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী। অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণীরা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। ব্যাঙ বা অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণী উন্নত হওয়ার কারণ উল্লেখ করা হলো। 1. অ্যাম্ফিবিয়ানদের ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত ও আঁশবিহীন। অ্যাক্টিনোপটেরিজদের ত্বক সাইকোলয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 2. অ্যাম্ফিবিয়ানরা লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস দ্বারা শ্বসন ঘটায়, তাই জলে এবং স্থলে উভয় পরিবেশে জীবনযাপন করতে পারে। অ্যাক্টিনোপটেরিজরা স্থলে জীবনযাপন করতে পারে না, অর্থাৎ ডাঙায় বসবাস করতে পারে না, এরা শুধু পানিতে বসবাস করে। 3. অ্যাম্ফিবিয়ানদের দেহ মস্তক, গিবা ও দেহকাণ্ডে বিভক্ত। অ্যাক্টিনোপটেরিজদের দেহ মস্তক, ধর ও লেজে বিভক্ত। 4. অ্যাম্ফিবিয়াদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যাক্টিনোপটেরিজিদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। 5.
অ্যাম্ফিবিয়ানদের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে আঙ্গুল থাকে। অ্যাক্টিনোপটেরিসদের পা থাকে না। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণীরা অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের চেয়ে উন্নত। 3. উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা বি ও সি অথবা সি ও ডি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। এখানে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আছে। এ ও বি এর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য লিখতে হবে। বি ও সি এর ভিন্নতা বা বৈসাদৃশ্য আলোচনা করতে হবে এবং সি ও ডি এর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য আলোচনা করতে হবে। প্রথমে এ ও বি নিয়ে আলোচনা করছি, অর্থাৎ উদ্দীপক উল্লেখিত এ ও বি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করে। উদ্দীপক উল্লেখিত এ কন্ডিকথিস শ্রেণীর এবং বি অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণী। কন্ডিকথিস ও অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. কন্ডিকথিসদের অন্তঃকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। অ্যাক্টিনোপটেরিজদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত। 2. কন্ডিকথিসের দেহ প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। অ্যাক্টিনোপটেরিজির দেহ সাইকলয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3. কন্ডিকথিস প্রাণীদের 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। অ্যাক্টিনোপটেরিজি প্রাণীদের মাথার 2 পাশে 2টি ফুলকারন্ধ্র থাকে। 4. কন্ডিকথিসদের মুখ ছিদ্র অঙ্কীয় দেশে অবস্থিত। অ্যাক্টিনোপটেরিসদের মুখ ছিদ্র অগ্রপ্রান্তে অবস্থিত। 5. কন্ডিকথিস প্রাণীদের কানকো থাকে না। অ্যাক্টিনোপটেরিজি প্রাণীদের কানকো থাকে। 6. কন্ডিকথিসদের লেজ হেটারোসার্কাল প্রকৃতির। অ্যাক্টিনোপটেরিজিদের লেজ হোমোসার্কাল প্রকৃতির। 7. কন্ডিকথিসদের পটকা থাকে না। অ্যাক্টিনোপটেরিজির দেহে বায়ুথলি বা পটকা থাকে। 8. কন্ডিকথিসদের অন্তঃনিষেক ঘটে এবং এরা পন্ডস জরায়ুস। অ্যাক্টিনোপটেরিসদের বহির্নিষেক ঘটে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে কন্ডিকথিস ও অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। এখন বি ও সি এর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বি ও সি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত বি অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর এবং সি সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণী। অ্যাক্টিনোপটেরিজি ও সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীদের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. অ্যাক্টিনোপটেরিসরা হলো ত্বকীয় রশ্মিযুক্ত মাছ। সার্কোপটেরিসরা হলো মাংসাল যুগ্ম পাখনা বিশিষ্ট মাছ। 2. অ্যাক্টিনোপটেরিসদের দেহ সাইকলয়েড বা টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আবৃত থাকে।
সার্কোপটেরিসদের দেহ গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। 3. অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর প্রাণীদের লেজ হোমোসার্কাল প্রকৃতির। সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীদের লেজ ডাইফিসার্কাল প্রকৃতির। 4. অ্যাক্টিনোপটেরিসদের দাঁত এনামেল দ্বারা আবৃত নয়। সার্কোপটেরিসদের দাঁত এনামেল দ্বারা আবৃত থাকে। 5. অ্যাক্টিনোপটেরিসদের বহির্নিষেক ঘটে। সার্কোপটেরিসদের বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে। কারো বহির্নিষেক ঘটে, কারো অন্তর্নিষেক ঘটে। উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে অ্যাক্টিনোপটেরিজি ও সার্কোপটেরিজি শ্রেণীর প্রাণীদের মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। সি ও ডি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত সি ও ডি এর শ্রেণীর মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত সি সার্কোপটেরিজি শ্রেণীর এবং ডি উভচর বা অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণী। সার্কোপটেরিজি ও অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. সার্কোপটেরিসদের ত্বক গ্যানয়েড বা কসময়েড আঁশ দ্বারা আবৃত থাকে। অ্যামফিবিয়ানদের ত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত এবং আঁশবিহীন। 2. সার্কোপটেরিসদের যুগ্ম পাখনা ও পুচ্ছ পাখনা থাকে। অ্যামফিবিয়ানদের অগ্রপদ ও পশ্চাৎপদ থাকে। 3. সার্কোপটেরিসদের আজীবন ফুলকা শ্বসন ঘটে। অ্যামফিবিয়ানদের লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুসীয় শ্বসন ঘটে। 4. সার্কোপটেরিসদের কানকো থাকে এবং কানকো দ্বারা ফুলকা ছিদ্র আবৃত থাকে। অ্যামফিবিয়ানদের কানকো থাকে না। 5. সার্কোপটেরিসদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। অ্যামফিবিয়ানদের বায়ুথলি বা পটকা থাকে না। 6. সার্কোপটেরিসদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যামফিবিয়ানদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 7. সার্কোপটেরিসরা পানিতে বসবাস করে। অ্যামফিবিয়ানরা প্রথম পর্যায়ে পানিতে এবং পূর্ণাঙ্গ পর্যায়ে স্থলে বা ডাঙায় বসবাস করে, অর্থাৎ দ্বৈত জীবনযাপন করে। 8. সার্কোপটেরিসদের বহির্নিষেক বা অন্তর্নিষেক ঘটে। অ্যামফিবিয়ানদের বহির্নিষেক ঘটে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে সার্কোপটেরিজি ও অ্যামফিবিয়া শ্রেণীর প্রাণীদের মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।